শুরুতেই বলে রাখি 2024 সালে থাইল্যান্ডের বক্স অফিসে ঝড় তোলা এই মুভিটি ছিল বছরের সবচেয়ে বড় ধামাকা। মুভিটি মুক্তির মাত্র 4 দিনেই 300 মিলিয়ন বাথ কামিয়ে নিয়েছে, যা থাইল্যান্ডের সিনেমার ইতিহাসে অনেকটা আমাদের রেকর্ড ব্রেকিং কোনো মেগাহিট সিনেমার মতোই। এই গল্পের শুরুটা এতটাই হাড় কাঁপানো যে প্রথম দৃশ্য থেকেই আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে। গল্পের প্রেক্ষাপট 1854 সাল। সেই সময় তাইপিং বিদ্রোহের কারণে থাইল্যান্ড থেকে চীনে উপঢৌকন পাঠানো বন্ধ হয়ে যায় এবং পুরো দেশ এক চরম বিশৃঙ্খলার মধ্যে পড়ে। যুদ্ধের ময়দান থেকে প্রাণ বাঁচাতে কয়েকজন পরাজিত সৈন্য সাঁতার কেটে পালাচ্ছিল। তারা কাছের একটি গ্রাম মাজিয়া টুনের দিকে যাওয়ার সময় নিজেদের মধ্যে কথা বলছিল। হঠাৎ একটি গুলির শব্দ, আর আমাদের এক সৈন্য ভাই আউয়ে হাসি মুখে পরপারে পাড়ি জমালো। চারদিকে তখন বৃষ্টির মতো গুলি চলছে। বোমার আঘাতে তার সঙ্গীরা ক্ষতবিক্ষত হয়ে মারা যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে একমাত্র জীবিত থাকা এক যুবক দেখতে পায় ঝোপঝাড়ের আড়ালে এক অদ্ভুত কালো ছায়া। ছায়াটি ধীরে ধীরে উঠে দাঁড়ায় এবং তার বড় বড় লাল চোখ জোড়া বের হয়ে আসে। যুবকটি ভাবল, যাক বাবা, বাঁচা গেল, হয়তো কোনো দৈব শক্তি তাকে সাহায্য করতে এসেছে। ঠিক তখনই শত্রুপক্ষ তাকে মারার জন্য তলোয়ার নিয়ে তেড়ে আসছিল। কিন্তু সেই কালো ছায়া বা অশরীরী আত্মাটি এক জাদুকরী মন্ত্রে সবাইকে স্থির করে দেয়। এরপর সে যুবকটিকে বাঁচার এক অদ্ভুত উপায় বাতলে দেয়। আত্মাটি বলে, যদি তুমি আমার শরীরের একটি অংশ গ্রহণ করো তবে আমি তোমাকে শতায়ু হওয়ার বর দেব। যুবকটি প্রাণের ভয়ে মাথা নেড়ে রাজি হয়ে যায়। এরপর সেই আত্মাটি তার মুখ খোলে এবং নিজের গোলাপি জিভটি বের করে আনে। ক্যাচ করে এক শব্দে নিজের জিভটি সে 2 ভাগে ছিঁড়ে ছালে এবং সেই কাটা জিভটি যুবকটির মুখের ভেতর ঢুকিয়ে দেয়। আত্মাটি বলে, খেয়ে নাও এটা, এতে তোমার শরীর অনেক শক্তিশালী হবে। সেই জীব যখন যুবকটির পেটে গেল তখনই এক অলৌকিক কাণ্ড ঘটল। শত্রু সৈন্যরা নিজেদের মধ্যে মারামারি করে মরতে শুরু করল। যুবকটি ভেবেছিল সে বুঝি কোনো দেবদূতের দেখা পেয়েছে, কিন্তু সে জানত না যে সামনের জীবন তার জন্য নরকের চেয়েও ভয়াবহ হতে চলেছে। আর এভাবেই শুরু হয় আমাদের আজকের মূল গল্প। গল্পের সময়কাল এখন বর্তমান থেকে প্রায় 100 বছর আগে। শান্তিপ্রিয় মাজিয়াট্টুন গ্রামে হঠাৎ করে সেই কালো পোশাক পরা অশরীরী আত্মার আবির্ভাব ঘটে। আত্মাটি গ্রামের এক ধনী কৃষক পরিবারের উপর ভর করে। পরিবারের ভাই বোনেরা মিলে অনেক চেষ্টা করে ভূত তাড়ানোর ব্যবস্থা করলেও শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়। সেই ভয়ঙ্কর আত্মা পরিবারের সবচেয়ে সুন্দরী ছোট বোন ইয়ান উনকে মেরে ফেলে। বোনের এই করুণ মৃত্যু বড় ভাই ইয়াককে মানসিকভাবে দুমড়ে মুচড়ে দেয়। ইয়াক দেখতে বেশ হ্যান্ডসাম, অনেকটা থাইল্যান্ডের হার্টথ্রব হিরোদের মতো। তার বোনের মৃত্যুর প্রতিশোধ নিতে সে হাজার হাজার শপথ করে এবং নিজেকে একজন পেশাদার ভূত শিকারী হিসেবে গড়ে তোলে। গত 1 বছর ধরে সে ভূত তাড়ানোর বিশেষজ্ঞ পান চাচাকে সাথে নিয়ে সেই অশরীরী আত্মার খোঁজ করে বেড়াচ্ছে। আজ তারা যে ভূতের মুখোমুখি হয়েছে সেটি ছিল খুবই নিম্নমানের এক আত্মা, যা এক সাধারণ কৃষকের ওপর ভর করেছিল। এখানে ইয়াক এবং পান চাচার কাজের ধরন একদম পরিষ্কার। ইয়াক তার গায়ের জোরে ভূতকে শায়েস্তা করে, আর পান চাচা বাইরে থেকে তুকতাক করে মন্ত্রতন্ত্র দিয়ে রাস্তা বন্ধ করে দেয়। তারা একটি বিশেষ কৌশল ব্যবহার করে, বাড়ির সিঁড়িটি খুলে উল্টো করে লাগিয়ে দেয় যাতে কোনো অশুভ শক্তি পালাতে না পারে। ইয়াকের মারের মুখে টিকতে না পেরে আত্মাটি যখন পালানোর চেষ্টা করে তখন সেই সিঁড়ির বিশেষ বন্ধনীতে আটকে যায়। কোনো উপায় না দেখে সেই আত্মাটি প্রাণ ভিক্ষা চায় এবং একটি গোপন তথ্য দেয়। সে জানায় যদি সেই মূল আত্মাকে খুঁজে পেতে হয় তবে তাদের বুনো শুয়োরের জঙ্গলে যেতে হবে এবং সেখানে পুয়াং নামের এক তান্ত্রিককে খুঁজে বের করতে হবে। কথা শেষ হতেই কৃষকটি মুখ দিয়ে নীল রঙের এক তরল বের করে দেয় এবং আত্মাটি একটি মাছের ভেতরে ঢুকে যায়। ইয়াক সেটাকে নদীতে ছেড়ে দেওয়ার ভান করে আগুনে পুড়িয়ে শেষ করে দেয়। ইতিহাস ঘেটে পান চাচা জানতে পারেন সেই পুয়াং গত 100 বছর ধরে মানুষের ক্ষতি করে আসছে। গ্রামের মানুষ অনেক চেষ্টা করেও তাকে মারতে পারেনি। এই বুনো শুয়োরের জঙ্গল থাইল্যান্ড এবং মায়ানমার সীমান্তের ঠিক মাঝামাঝি জায়গায় অবস্থিত, যা যে কোনো মাফিয়া আড্ডার চেয়েও বেশি বিপজ্জনক। সেখানে যাওয়া মানেই হলো নিশ্চিত মৃত্যু। এদিকে ইয়াকের বাড়িতে তার বাবা মা বড় বোন ইয়ানদের বিয়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। ইয়ানদে একজন সরকারি চাকরিজীবীকে পছন্দ করেছে। তাদের যৌতুকের দেনা পাওনা নিয়ে কথা হচ্ছে, প্রায় 3,88,000 বাথ। ইয়াক বাড়িতে ফিরে এসে তার হব দুলাভাইকে মজার ছলে ভয় দেখায় যে যদি বিয়ের পর তার বোনের কোনো ক্ষতি হয় তবে সে তাকে ধরে নিয়ে পাটায়ার নিষিদ্ধ পল্লীতে বিক্রি করে দেবে। বেচারা হব দুলাভাই ভয়ে ফ্যাকাশে হয়ে যায়। বিয়ের অনুষ্ঠানের পর রাতে খাবার টেবিলে ইয়াক ঘোষণা দেয় যে সে সেই বুনো শুয়োরের জঙ্গলে যাবে এবং পুয়াংকে খতম করবে, কারণ ওই আত্মাকে এখনই না থামালে তার পরিবারের বাকি সবাইকেও মরতে হবে। পরিবারের বড়রা বাধা দিলেও তার ভাই বোনেরা তাকে সমর্থন জানায়। তারা মৃত বোন ইয়ান উনের ছবির সামনে শপথ নেয় যে তারা এই অপশক্তির শেষ দেখেই ছাড়বে। কয়েকদিন পর গঠিত হয় এক বিশেষ ভূত শিকারী দল। দলে ইয়াক আর পান চাচা ছাড়াও আছে স্থানীয় এক খামারের মালিক চাইবা। চাইবার সাথে এই আত্মার পুরনো শত্রুতা আছে, কারণ তার বংশের অনেক মেয়েকেও এই আত্মা হত্যা করেছে। তাদের সাথে আরও 4 জন সহযোগী আছে, অমর উপাধি পাওয়া বুসি, চাইবার 2 ভাগ্নে আতাই এবং আগিয়াও, আর সবশেষে আছে সোংজিয়াওবাও।
আগিয়াও ছেলেটা একটু বেশিই চঞ্চল এবং মুখ খারাপ। সেই ইয়াকের মরা বোনকে নিয়ে কটূক্তি করায় ইয়াক প্রচণ্ড রেগে যায় এবং প্রায় তাকে মেরেই বসেছিল। কিছুক্ষণ পর তারা বুনো শুয়োরের জঙ্গলের সীমানায় পৌঁছায়। সেখানে পৌঁছতেই আগিয়াও যেখানে সেখানে প্রস্রাব করে দেয়, যা দেখে পানচাচা বিরক্ত হয়ে মাথা নাড়েন। জঙ্গলের দেবতাদের প্রতি এমন অসম্মানজনক আচরণ যে ভালো ফল আনবে না, সেটা পানচাচা ভালোই বুঝতে পারছিলেন। পানচাচা প্রথা অনুযায়ী পূজা দিলেন এবং মাটির ওপর একটি চাকু গেড়ে দিলেন। থাইল্যান্ডের বিশ্বাস, যদি সেই চাকু টেনে তুলতে না পারা যায় তবে বুঝতে হবে পাহাড়ের দেবতা তাদের ভেতরে ঢুকার অনুমতি দিচ্ছেন না। পানচাচা অনেক চেষ্টা করেও চাকু তুলতে পারলেন না, কিন্তু ইয়াক তার গায়ের জোরে সেটা এক টানে তুলে ফেলে। তারা যখন রওনা হলো, দেখা গেল সেই ক্ষতবিক্ষত মাটি যেন নিজে থেকেই জোড়া লাগে গেল। এর মানে হলো পাহাড়ের দেবতা প্রচণ্ড রেগে গেছেন এবং তাদের কপালে অনেক দুঃখ আছে। পথ চলতে চলতে চাইবা তার বংশের অভিশপ্ত ইতিহাস শোনায়। 1893 সালে তাদের পরিবার এক সিদ্ধ পুরুষ তান্ত্রিককে ডেকেছিল সেই আত্মাকে তাড়াতে, কিন্তু ঠিক আগুনের কুণ্ডলিতে আত্মাকে বিসর্জন দেওয়ার সময় সেই পুয়াং এসে সব ভণ্ডল করে দেয়। এরপর পুয়াং সেই আত্মাকে লেলিয়ে দিয়ে তাদের পুরো পরিবারকে শেষ করে দেয়। কেবল চাইবার কাছে একটি বিশেষ কবচ ছিল বলে সে বেঁচে গিয়েছিল। কথা বলতে বলতেই তারা এক বিশাল পাহাড়ের খাদে এসে পৌঁছায়। হঠাৎ চারিদিকে অদ্ভুত চিৎকার শুরু হয় এবং তাদের সামনে বিশাল এক অজগর সাপ এসে হাজির হয়। ইয়াক সবাইকে শান্ত থাকতে বলে, কারণ সামনেই সাপের বছর, আর সাপ দেখা পাওয়া মানেই হলো ভাগ্যের পরিবর্তন। কিন্তু পানচাচা বলেন এই সাপটি পাহাড়ের দেবতার দূত, যা তাদের সাবধান করতে এসেছে। কিন্তু দলের বুসি এসব বিশ্বাস করে না। সে সামনে গিয়ে সাপটিকে যাচ্ছে তাই গালাগালি করতে শুরু করে। ঠিক তখনই অদৃশ্য থেকে একটি গুলি এসে সাপের মাথায় লাগে এবং সেটি মারা যায়। পানচাচা আফসোস করতে লাগলেন, কারণ তারা পাহাড়ের দেবতাকে চরমভাবে অপমান করেছে। রাত নেমে আসার সাথে সাথে তারা বন্য পশু আর ভূতের ভয়ে গাছের ওপর রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। ঠিক সেই সময় ইয়াকের নিজ গ্রাম মাজিয়াকটুনে এক ভয়াবহ ঘটনা ঘটে। ইয়ানদে তার ছোট বোনকে চুল আছড়ে দিচ্ছিল। হঠাৎ ছোট বোনটির চুল মুঠো মুঠো ছিঁড়ে পড়তে থাকে এবং তার শরীর অদ্ভুতভাবে কাঁপতে শুরু করে। সে নিজের আঙুল দিয়ে নিজের একটি দাঁত উপড়ে ফেলে। পরের দৃশ্যটি ছিল আরও ভয়ঙ্কর। রুমের ভেতরে কেউ না থাকলেও ইয়ানদে যেন অদৃশ্য কারো সাথে লড়াই করছিল। এদিকে জঙ্গলে গাছের ওপর থাকা শিকারী দল শুনতে পায় দূর থেকে কেউ বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। তারা টর্চ জ্বালিয়ে দেখে তাদের সেই সঙ্গী বুসি যে সাপের কামড়ে মারা গিয়েছিল। মৃত মানুষ কিভাবে ফিরে আসলো? যখনই তারা বুঝতে পারল এটি আসল বুসি নয়, বরং এক প্রেতাত্মা, তখনই সেই ভূত তার আসল রূপ ধারণ করে গাছের ওপর থেকে তাদের আক্রমণ করতে শুরু করে। আগিয়াও ভয়ে গাছ থেকে নিচে নেমে পড়ে। নিচে নামতেই সে মোহগ্রস্ত হয়ে এদিক ওদিক গুলি করতে থাকে এবং ভুলবশত নিজের সঙ্গী সংজিয়াওবাওকে গুলি করে দেয়। ইয়াকরা নিচে নেমে গাছের আড়ালে লুকিয়ে থাকে। আগিয়াওয়ের গুলি যখন শেষ হয়ে যায়, তখন সেই অশুভ আত্মা তার কাঁধে উঠে বসে এবং আগিয়াওকে দিয়ে নিজের কপালে গুলি চালিয়ে তাকে মেরে ফেলে। মুহূর্তের মধ্যেই দলের দুজন শেষ। পানচাচা সবাইকে দ্রুত একটি মন্ত্র পড়তে বলেন ভূত তাড়ানোর জন্য, কিন্তু মন্ত্রটি উল্টো কাজ করে। সংজিয়াওবাও ভূতের গোলামে পরিণত হয় এবং সবার দিকে তাকিয়ে অট্টহাসি হাসতে থাকে। ইয়াক নিরুপায় হয়ে তাকে গুলি করে দেয় এবং পানচাচাকে বলে এর চেয়ে সহজ কোনো মন্ত্র আছে কিনা। পানচাচা বলেন এখন একটাই মন্ত্র আছে, তা হলো পালানো। বুনো শুয়োরের জঙ্গলটি যেন কুয়াশার চাদরে ঢাকা পড়ে গেছে, যেখানে নিজের হাতের আঙুল দেখাও মুশকিল। দৌড়াতে দৌড়াতে দলের আতাই সবার থেকে আলাদা হয়ে হারিয়ে যায়। অন্ধকার থেকে ডজন খানেক ভূত বের হয়ে এসে তাকে ঘিরে ধরে এবং তার মাংস খেতে শুরু করে। পাহাড়ের দেবতা আতাইকে খেয়ে ফেলার পর ঠিক তার হুবহু রূপ ধারণ করে ইয়াকদের সামনে আসে, যাতে সবাইকে একসাথে শেষ করা যায়। কিন্তু ইয়াক দ্রুতই ছদ্মবেশ ঝরে ফেলে এবং তার বন্দুক দিয়ে সেই বাঘরূপী দানবকে তাড়িয়ে দেয়। সকাল হতেই তারা জঙ্গলের কেন্দ্রস্থলে পৌঁছায়। সেখানে তারা দেখতে পায় এক ভয়ঙ্কর যজ্ঞবেদী, যেখানে পচা মাংস আর পুতুলের ছড়াছড়ি। বোঝা গেল এটাই সেই জায়গা যেখানে পুয়াং তার অশুভ আত্মাদের লালন পালন করে। ঠিক তখনই কাছের এক কাদাভর্তি গর্তের ভেতর থেকে উঠে আসে কুচকুচে কালো এক বিভীষিকা। এই সেই পুয়াং যার কথা লোকগাথায় ছড়িয়ে আছে। পানচাচা তাকে দেখেই গুলি ছুটতে শুরু করেন, কিন্তু সেই দানবের শরীরে গুলির কোনো আঁচড়ও লাগে না। উল্টো সে এক অদ্ভুত জাদুকরী পুতুল চেপে ধরতেই পানচাচার দম বন্ধ হয়ে আসে এবং তিনি জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন। আমাদের হিরো ইয়াক তখন তার পবিত্র করা শিকারী বন্দুকটি বাগিয়ে ধরে আর পুয়াংকে হুকুম দেয় সেই অশুভ আত্মা বা অশরীরীকে তাদের হাতে তুলে দিতে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই পুয়াং এমন এক সত্য ফাঁস করে যা শুনে ইয়াকের পায়ের নিচের মাটি সরে যায়। সে জানায় যে সে আসলে 1854 সালের সেই অভিশপ্ত সৈনিক, যে কিনা প্রাণ বাঁচাতে আত্মার জীব খেয়ে ফেলেছিল। সেই থেকে সে এক অমর দানবে পরিণত হয়েছে, যাকে এখন সেই আত্মার গোলামি করতে হয়।
গল্পের এই মোড়ে এসে জানা যায় এক করুণ সত্য। আসলে চাইবার পূর্বপুরুষেরা পুয়াংকে ভুল বুঝেছিল। সেদিন তারা আগুন লাগিয়ে পুয়াংয়ের ভূত তাড়ানোর যজ্ঞই ভণ্ডল করে দিয়েছিল। গ্রামবাসীর যেন কোনো ক্ষতি না হয় তাই পুয়াং নিজেকে এই বুনো শুয়োরের জঙ্গলে বন্দি করে রেখেছিল। কারণ অশরীরী আত্মাটি যদি একবার পুয়াংয়ের খোঁজ পায় তবে সে তার নিজের জীব ফেরত নিয়ে 100 ভাগ শক্তিশালী হয়ে উঠবে। পুয়াংয়ের হাতে থাকা সেই বিশেষ পবিত্র কবচ বা রুদ্রাক্ষের ব্রেসলেটটি ছিল তার সুরক্ষা কবচ, যা অশুভ আত্মার জিপিএস সিগন্যালকে জ্যাম করে রাখত। কিন্তু হঠাৎ করেই দলের সেই চাইবা তলোয়ার দিয়ে পুয়াংয়ের হাত কেটে ফেলে। আসলে চাইবা ছিল আস্ত এক বিশ্বাসঘাতক। সে সেই অশুভ আত্মার সাথে রফা করেছিল যে যদি সে পুয়াংকে ধরিয়ে দেয় তবে আত্মাটি আর তার পরিবারকে আর কোনোদিন জ্বালাতন করবে না। যেই সেই কবচটি হাত থেকে খুলে পড়ে গেল, অমনি পুরো জঙ্গল কাঁপিয়ে সেই অশুভ আত্মার ভয়ঙ্কর চিৎকার প্রতিধ্বনিত হতে শুরু করলো। এর হাত থেকে বাঁচার একমাত্র উপায় হলো নিজের হাতের তালু পুড়িয়ে ফেলা অথবা উরুতে ছুরি দিয়ে আঘাত করা, যাতে শারীরিক যন্ত্রণা সেই মায়াবী মোহকে কাটাতে পারে। ঠিক তখনই চোখের পলকে সেই অশুভ আত্মা পুয়াংয়ের পেছনে এসে হাজির হয়। সে পুয়াংয়ের চুল ধরে তাকে হাঁটু গেড়ে বসিয়ে দেয় এবং তার হাতটি পুয়াংয়ের গলার ভেতর দিয়ে সরাসরি পেটে ঢুকিয়ে দেয়। এরপর সে টেনে বের করে আনে নিজের সেই হারিয়ে যাওয়া জীব। 100 বছর পরও সেই জীব একদম সতেজ ছিল। মুহূর্তেই সেই জীব চুম্বকের মতো আত্মার মুখে জোড়া লেগে যায়। জীব ফেরত পাওয়ার সাথে সাথেই সেই আত্মাটি তার সেই বিশ্বাসঘাতক সাথী চাইবাকে এক থাপ্পড়ে শেষ করে দেয়। এরপর শুরু হয় ইয়াকের সাথে এক অসম লড়াই। ইয়াক পিছু হটতে হটতে গুলি করতে থাকে, কিন্তু সেই দানবীর সামনে সে ছিল নিতান্তই অসহায়। আত্মাটি ইয়াকের উপর ঝাঁপিয়ে পড়ে তার বুক চিরে ফেলে। ইয়াক যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মারা যায়। আপনারা হয়তো ভাবছেন সিনেমার হিরো এভাবেই শেষ হয়ে গেল। একটু সবুর করুন, টুইস্ট তো কেবল শুরু। আজ ইয়াক আর বোন ইয়ানদে আর সেই সরকারি কর্মচারী ছেলের বাগদানের বড় অনুষ্ঠান। তারা একটি 5 স্টার মানের হোটেলে অনুষ্ঠানের আয়োজন করেছিল, কিন্তু রাত নামার সাথে সাথেই শুরু হয় প্রচণ্ড ঝড়, বৃষ্টি আর বজ্রপাত। কোনো অতিথিই সেখানে পৌঁছাতে পারল না, এমনকি তারা নিজেরাও বেরোতে পারছিল না। এই সিচুয়েশনকে বলা হয় ক্লোজড রুম মিস্ট্রি, যেখানে পালানোর কোনো রাস্তা নেই। সেই অশুভ আত্মা প্রথমে সেই হবু বরেন ওপর ভর করে। সে একটি অগ্নি নির্বাপক সিলিন্ডার দিয়ে ইয়াকের বাবাকে আঘাত করে অজ্ঞান করে দেয় এবং মাকে তাড়া করে। আত্মাটি যখন মায়ের ওপর ভর করে ছোট বোন ইকে নিয়ে নিচে নামতে যায়, ই হঠাৎ আয়নায় দেখে মায়ের কোনো প্রতিচ্ছবি নেই। ঠিক তখনই প্রথম পার্টে সেই কুৎসিত ডাইনি বুড়ি আবার আবির্ভূত হয়। সে ইকে জাপটে ধরে ফেলে, কিন্তু ই ছিল অসম্ভব সাহসী। সে হাতের ছাতাটি দিয়ে বুড়ির চোখে সজোরে আঘাত করে, তার চোখ অন্ধ করে দেয়। ই যখন করিডোর দিয়ে দৌড়াচ্ছিল তখন তার নিজের মা কুড়াল হাতে তাকে মারতে তেড়ে আসে। একদিকে সেই ডাইনি বুড়ি আর অন্যদিকে নিজের মা। ইয়ের বাঁচার আর কোনো পথ ছিল না। ঠিক তখনই সেখানে দেবদূতের মতো এসে হাজির হয় ইয়াক আর পান চাচা। আপনারা অবাক হচ্ছেন তো? ইয়াক তো মারা গিয়েছিল। আসলে ইয়াক মারা যায়নি। পুয়াং মরার আগে তার অলৌকিক চামড়া ইয়াকের গায়ে পরিয়ে দিয়েছিল, যা ইয়াককে সুরক্ষা কবচ হিসাবে বাঁচিয়ে দেয়। এদিকে সেই অশুভ আত্মা যখন দেখল সে পরাজিত হচ্ছে, সে আবার ইয়ানদেকে আক্রমণ করে। ইয়ানদে ঘরের ভেতর নিজের মৃত বোন ইয়ান উনকে দেখতে পায়। ইয়ান উন মৃত হলেও তার রূপ ছিল অপার্থিব। সে মিষ্টি কথায় বড় বোনকে নিজের কাছে ডাকতে থাকে, কিন্তু যখনই ইয়ানদে কাছে যায়, ইয়ান উনের রূপ বদলে এক বিভৎস দানবীতে পরিণত হয়। ইয়ানদে বুঝতে পারে সে আসলে এক মায়াবী ঘোরের মধ্যে আটকা পড়েছে। সে তার সর্বশক্তি দিয়ে নিজের আঙুলে কামড় দিয়ে সেই মোহ কাটানোর চেষ্টা করে। চারপাশ থেকে তখন রক্তের বন্যা বয়ে যাচ্ছিল। আত্মাটি চেয়েছিল ইয়ানদেকে দিয়ে নিজের দাঁত উপড়ে ফেলাতে, কারণ ইয়ানদে যদি নিজের দাঁত গিলে ফেলত তবে তাকে আর কোনোদিন বাঁচানো যেত না। ঠিক সেই অন্তিম মুহূর্তে ইয়াক তার তুরুপের তাসটি বের করে। পুয়াং মরার আগে সেই অলৌকিক রুদ্রাক্ষের কবচটি ইয়াককে দিয়ে গিয়েছিল। আত্মাটি ইয়াককে হুমকি দেয় যে যদি সে কবচটি না দেয় তবে সে তার বোনকে মেরে ফেলবে। ইয়াক কৌশলে নিজের বোনকে উদ্ধার করে। পান চাচা আত্মাটির দিকে অনবরত গুলি করতে থাকেন, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছিল না। তখন সেই আত্মাটি তার লম্বা জিভ বের করে ইয়াকের উপর চড়াও হয়। ইয়াকও পাল্টা হাসতে শুরু করে। আসলে ইয়াক নিজেকে টোপ হিসাবে ব্যবহার করছিল, যাতে ইয়ানদে পেছন থেকে মোক্ষম আঘাতটি করতে পারে। পান চাচার সুযোগ বুঝে সেই জিভের উপর পবিত্র অস্ত্র দিয়ে আঘাত করেন, যার ফলে আত্মাটি তার সমস্ত ক্ষমতা হারিয়ে ফেলে।
পরিবারের সবাই তখন একসাথে ঝাঁপিয়ে পড়ে সেই অশুভ আত্মার উপর। ইয়াক তার সেই রুদ্রাক্ষের কবচটি মুঠোর ভেতর নিয়ে আত্মাটির কপালে সজোরে ঘুষি মারতে শুরু করে। এক একটি ঘুষিতে সেই কবজের পবিত্র শক্তিতে আত্মাটি যন্ত্রণায় ছটফট করতে থাকে। শেষ পর্যন্ত আত্মাটি ধুলোয় মিশে যায় এবং তার অস্তিত্ব চিরতরে বিলীন হয়ে যায়। বাবা মা আর ভাই বোনেরা একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। ইয়াক যখন ওপরের দিকে তাকায়, সে দেখে তার ছোট বোন ইয়ান উন শান্তিতে হাসি মুখে বিদায় নিচ্ছে। দীর্ঘ 1 বছরের লড়াই শেষে আজ তাদের পরিবার কলঙ্কমুক্ত আর নিরাপদ হলো। মুভিটি বর্তমানে থাইল্যান্ডের সবচেয়ে রেটেড হরর মুভিগুলোর মধ্যে অন্যতম, যার IMDb রেটিং 7-এর ওপরে। দর্শক এবং সমালোচকরা এর গ্রাফিক্স আর সাসপেন্সের ভূয়সী প্রশংসা করেছেন। বিশেষ করে ইয়াকের সাহসী চরিত্রটি সবার মনে গেঁথে থাকবে। আপনার কি মনে হয়, যদি আপনি ইয়াকের জায়গায় হতেন, তবে কি পারতেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে পরিবারের সবাইকে বাঁচাতে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। এরকম আরও দারুণ দারুণ মুভি এক্সপ্লেনেশন দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।